নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণ নিয়ে আমি আত্রেয়ী আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট চিকিৎসক আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। একটু কথা বলার বিষয়ে জানিয়ে দিই, মূলত আমরা একটু হার্ট বা হৃদয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তারও নির্দিষ্ট কিছু বিষয় পাঠ সেটা নিয়ে আলোচনা করব এবং সেগুলো সারানোর কি পদ্ধতি বা চিকিৎসা আমাদের কাছে উপলব্ধ আছে এগুলো একটু জানার চেষ্টা করব। তো প্রথমে যারা আছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। ডক্টর দিলীপ কুমার আমাদের সঙ্গে আছেন, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও স্ট্রাকচারাল হার্ট এক্সপার্ট, তিনি। আপনাকে স্বাগত। আর আছেন আমাদের সঙ্গে ডক্টর নিকেত আরোরা, কনসালটেন্ট কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি ও ট্রান্সপ্লান্ট সার্জন, তিনি। আপনাকেও স্বাগত স্যার। তো প্রথম প্রশ্ন আমার ডক্টর কুমারের কাছে। হার্টের মূলত আমরা আজকে ভালভ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। তো এই ভালভ কি কাজ করে হার্টে, আর এটার কি ধরনের রোগ হয়? Valve basically কাজ কি করে, সব deoxygenated blood কে then it pumps the oxygenated blood into the body, and the valves যে valve গুলো চারখানে থাকে they ensure unidirectional flow. আমরা ফিজিক্সে পড়ি valve কাজ কি, valve ensures forward flow and it doesn't allow the water or blood which goes forward, it doesn't allow to that blood to come back. So valve ensures only forward flow. তো এই চারখানা valve ensures করে कि जो valve deoxygenated blood আসলো right heart আসলো, then oxygenation নিলো, then it goes on left side and it pumps again in the body. There should be no leak and it should be going forward automatically. তো এটাই valve কাজ। আর রোগ কি কি হয়? রোগ হয় এই valve either it become narrow শুরু হতে পারে অথবা লিক করতে পারে। যে বেসিক কাজ valve যে হয় কি এটা it doesn't allow the blood to come back, it starts leaking, it allows blood to come back. ওকে বলি আমরা রিগাগিটেশন অর ইনকম্পিটেন্স। সো এটাই দুটো প্রবলেম হয়, আইদার স্টেনোসিস। আর সরু হলে কি হয়? ওই স্টেনোসিস যখন শুরু হয়ে যাচ্ছে, ব্লাড আগে যাবে না ভালো করে, অ্যান্ড সেকেন্ড ইজ লিক হয়ে যাচ্ছে যেখানে ব্লাড ইজ কামিং ব্যাকওয়ার্ডস। এটাই দুটো ভালো প্রবলেম হতে পারে। Basically one way becomes two way, then the valve has leakage. Either it doesn't go forward properly or it is going forward but is coming backwards also. So এটাই দুটো ভালো প্রবলেম হতে পারে। আমি ডক্টর আরোরার কাছে একটা প্রশ্ন করি। হার্টের রোগ বলতে আমরা অনেক সময় অপারেশনের কথা শুনি, আর শুনলেই অনেকের মাথায় চলে যায় যে বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি। আগে বলুন যে এই দুটো সার্জারি কি সেম না আলাদা? Actually bypass surgery ওপেন হার্টও করা যায়, ক্লোজড হার্টও করা যায়। এখন ইন্ডিয়াতে ক্লোজ হার্টের টেকনিক আছে, দ্যাট ইজ বিটিং হার্ট অর অফ পাম্প সার্জারি, অ্যান্ড অ্যাবাউট 70% of India or let's say West Bengal or Calcutta, we are able to do beating heart, closed heart surgery. মানে এটা কি রকম? তো যখন ওপেন হার্ট হয় তারপরে কি হয় কি অপারেশন স্টার্ট করার পর হার্টটাকে এমটি করা হয় হার্ট লাং মেশিনে। যে মেশিন আছে সেটা হার্ট লাং মতন কাজ করে, কিন্তু উইথ এক্সপার্টিজ দ্য কারেন্ট জেনারেশন লার্জলি we are able to operate on the beating heart. So it is called beating. আমরা অনেক সময় ভাইরাল ভিডিও দেখি যেরকম বিটিং হার্ট, মানে হার্ট চলছে আর সেই সময় এই অপারেশনটা হচ্ছে। So you will be surprised to know 75% of the western world still does open heart, and our country 75% we do beating heart or closed heart in the bypass. So India is miles ahead in closed heart surgery of rest of the world. So practically it's not a wise decision to leave the country for bypass surgery. ডক্টর কুমার, এই যে ভালভের আপনি বললেন যে সরু হয়ে যেতে পারে বা লিক হয়ে যেতে পারে, এই ধরনের রোগ হতে পারে, এর কোনো উপসর্গ আছে আমরা কিছু বুঝতে পারি? হ্যাঁ, দেখুন যখন ভালভে প্রবলেম হয় দেন দি পেশেন্ট কমপ্লেন্স অফ শর্টনেস অফ ব্রেথ। যখন আমরা নর্মাল লোক ব্রিদিং এর প্রবলেম হবে, শর্টনেস অফ ব্রেথ মানে কি শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, আর যদি পেশেন্ট টিপিক্যালি বলবে কি আগে আমি 1 কিলোমিটার হাঁটতাম, এখন আমি কিছুদিন থেকে 500 মিটার হাঁটলে আমার শ্বাসকষ্ট হতো, এখন আমি 100 মিটার হাঁটলেই শ্বাসকষ্ট হতো। অ্যান্ড ওয়েন দ্য পেশেন্টস কাম ইন অ্যাডভান্স সিচুয়েশন, পেশেন্ট বসে বসেও শ্বাসকষ্ট হয়। সো দ্যাট ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট সিমটম। তার সঙ্গে হয় পেশেন্টে সোয়েলিং হয়ে যায় বডিতে। ইট স্টার্টস ফ্রম লোয়ার লিম্ব, পায়ে আগে সুজন হয়ে যাবে, সোয়েলিং হয়ে যাবে, দেন দি পেশেন্ট ব্লোডস আপ, ওনার পুরো শরীরে মুখ সুজে যাবে, অ্যান্ড দেন সোয়েলিং অফ দি বডি, এটা সেকেন্ড ইম্পর্টেন্ট সিমটম। তারপরে পেশেন্টের চেস্ট পেন হতে পারে, আমরা বলি এনজাইনাল পেন। হার্টে যখন ডিমান্ড বেশি থাকে, হার্ট বড় হয়ে যায়, ডিমান্ড বেশি থাকে, দেন পেশেন্ট ক্যান কমপ্লেন অফ এনজাইনাল পেন, হার্টে বুকে চাপ চাপ ফিল হবে, অ্যান্ড ফাইনালি পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে।
So these are the 4 cardinal symptoms of heart valve problems. চারখানা প্রবলেম। আর কি ধরনের ট্রিটমেন্ট তাহলে এর আছে? হ্যাঁ, ট্রিটমেন্ট দেখুন ডিপেন্ড করে কি হোয়াট কাইন্ড অফ প্রবলেম দ্য পেশেন্ট ইজ হ্যাভিং। হার্ট ভ্যালভ ন্যারো হয়ে গেছে, সরু হয়ে গেছে, কি হার্ট লিক করছে। তো আগে ডক্টর নিকেত বললেন ওপেন হার্ট সার্জারি, ভালভ বার করে কি উই ইউজ টু রিমুভ দি নন ফাংশনাল আর ডিসফাংশনাল ভ্যালভ, ওখানে নতুন ভ্যালভ লাগাতে হতো ওপেন হার্ট করে। এখন কি হচ্ছে আমরা অনেক এই ভালভটা, এই যে নতুন ভালভ লাগানো হচ্ছে, এটা কি ওই ট্রান্সক্যাথেটার দিয়ে আমরা এখন লাগাতে পারি? আচ্ছা, এটা মানুষেরই হিউম্যান বডিরই ভালভ নাকি আলাদাভাবে কোনো কিছু না, এটা দিয়ে বাহির থেকে তৈরি হয়, বাহির থেকে তৈরি হয়, যেখানে দিস আর আর্টিফিশিয়াল ভ্যালভস, কিন্তু ওখানে বোভাইন অথবা পোরসাইন পেরিকার্ডিয়াম থাকে, ওখান থেকে ভালভ তৈরি হয়। গরুর চামড়া নিয়ে না পিগ হার্ট নিয়ে ওটা তৈরি হয়, যেখানে মেটাল ফ্রেমওয়ার্ক থাকে, ওখানে উপরে অন টপ অফ দ্যাট দিস পেরিকার্ডিয়াম ইজ sutured like a valve. That valve is basically crimped over your delivery system, and then delivery system কি হয় আমরা গ্রোইন দিয়ে ফিমোরাল আর্টারি দিয়ে আমরা নিয়ে যাই, যেখানে ভ্যালভ পুরনো ভ্যালভ ওকে বেলুন দিয়ে ডাইলেট করে নতুন ভ্যালভ বসিয়ে আসি। তো we don't require open heart surgery. So these are the new advancements in cardiology. আগে ভ্যালভ পেশেন্ট অপারেশন হতো 7-8 দিন হসপিটালে থাকতো, এখন নেক্সট ডে বাড়ি যেতে পারে। আচ্ছা, কতটা ইজি হয়ে গেছে টেকনোলজি, প্রযুক্তি, মেডিসিন দুনিয়া বা অপারেশনের ক্ষেত্রটাকে একেবারে আমূল বদলে দিয়েছে। আমি এখানেই সেই জন্য একটু ফাস্ট ট্র্যাকিং কি এটা নিয়ে জানতে চাইবো। ডক্টর অরোরা, এটা ঠিক কি? ফাস্ট ট্র্যাকিং অ্যাকচুয়ালি আমাদের এখন ক্যালকাটাতে উই আর ডুইং, not many people, not many centers in the world or country are doing. So what we do practically is try to मतलब প্রয়ত্ন করে পেশেন্টকে বেশি দের ভেন্টিলেটরতে রাখা হয় না। 4 to 6 hours after operation ট্রাই করে পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বের করা হয়। উইদিন 12 to 24 hours পেশেন্টকে নিজে পাতে হাঁটা চলা করা হয়। তারপরে উইদিন এ স্প্যান অফ 2 days পেশেন্টকে আমি সিডি ভাঙতে we can do like walking, eating, যা পার্সন জন্য নেসেসারি আছে, যা জিনিস for the survival we can do that in a span of 2 to 3 days after surgery. অনেক তাড়াতাড়ি রিকভারিকে ফাস্ট ট্র্যাকিং বলা হয়, বাট অনেক প্ল্যানিং যায় এর মধ্যে, কি কেরম অ্যানেস্থেশিয়া দিতে হবে, কেরম পেশেন্ট অনেক সময় সিডেটেড থাকে না, তাড়াতাড়ি হোঁশে আসতে হবে, তাড়াতাড়ি ভেন্টিলেটর থেকে বের করা হবে, পেশেন্টকে হাঁটা চলা করাতে হবে, নিজে মুখ থেকে জল তারপরে খাওয়া দেওয়া হবে, যত তাড়াতাড়ি হতে পারে। অ্যান্ড নট পসিবল ইন অল পেশেন্টস, যদি ইমার্জেন্সি পেশেন্ট আছে, যদি সিক হার্ট পেশেন্ট আছে, এটা পসিবল নেই, বাট তাহলেও 80% পেশেন্ট মধ্যে আমি এই জিনিসটা করতে পারি, যার মধ্যে আফটার ওপেন অর ক্লোজড হার্ট সার্জারি 4 থেকে 5 দিন মধ্যে পেশেন্ট বাড়ি চলে যায়। এখানে ডক্টর আরোরা, আপনি বলছিলেন যে আপনাদের অনেক প্ল্যানিং লাগে এটার জন্য, কারণ অনেক কিছু বিষয় নির্ভর করে ফাস্ট ট্র্যাকিংয়ে পেশেন্টকে দিতে গেলে। তো আপনারাও অনেক সময় বলেন যে পেশেন্ট যদি সহযোগিতা করে তাহলে অনেকটা সহজ হয়। এখানে পেশেন্টের কোনো ভূমিকা আছে এই ক্ষেত্রে? অ্যাবসলিউটলি। আমাদের বলা হয় যে যদি তুমি রেগুলার ওয়াক করবে তো তোমার হার্টের কষ্ট হবে না, এরম নাই। আমি বলতে চাইছি যে তুমি রেগুলার হাঁটা চলা এক্সারসাইজ করো তাহলেও তোমার হার্টের কষ্ট হতে পারে, বাট তোমার রিকভারি যা এক্সারসাইজ করে না ও থেকে অনেক তাড়াতাড়ি হবে। তোমার অনেক ডে ভেন্টিলেটর স্টে লাগবে না, তুমি অনেক ডে তোমার বিস্তরে থাকতে হবে না। অনেক দিন ভেন্টিলেটর স্টেতে কি হয়? কোনো ইনফেকশনের প্রবণতা বাড়ে কি? অনেক রিস্ক থাকে, তুমি নিজে ব্রিথ করতে পারছো না, ভেন্টিলেটর থেকে ব্রেথ নিচ্ছ, সো ওর মধ্যে এয়ারে যা ব্যাকটেরিয়া হয় সেটা ঢুকতে পারে, তুমি স্টিল আছো, স্ট্যাসিসে আছো, বেড সোর হতে পারে, হেডে কনফিউশন হতে পারে। সব জিনিসের প্রবলেম একটাই আছে, কি তুমি হাঁটা চলা করতে পারছো না। যা হাঁটা চলা করতে পারছে মনে অ্যালাইভ, যা হাঁটা চলা করতে পারছে না প্র্যাকটিক্যালি ক্যান গো অন বোথ সাইডস। তাই বহু দর্শক মনে করেন যে অপারেশনের পরে একটু বেড রেস্ট করলে ভালো হয়, বা বাড়ির লোকেরাও যখন ধরুন কারোর অপারেশন হয়েছে এরকম যখন বাড়িতে নিয়ে আসা হয় যে একটু ধীরে ধীরে যতটা পারে সে বেড রেডিং থাকলে ভালো হয়, তাহলে এটা ঠিক নয়। সি প্র্যাকটিক্যালি পোস্ট সার্জিক্যাল পেশেন্ট লাইক আমাদের পেশেন্টে ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে 40 মিনিটস মর্নিং 40 মিনিটস ইভিনিং ওয়াক করতেই হবে।
যদি পেশেন্টের হাঁটু কিছু সমস্যা না ব্যাক স্পাইনে কিছু সমস্যা সেটা আলাদা জিনিস ফ্রম কার্ডিয়াক পয়েন্ট অফ ভিউ পেশেন্টকে যা স্পিডে পসিবল হয় প্যাসিভ এক্সারসাইজ পসিবল হয় যত মিনিট পেশেন্টকে এফর্ট নিতে হবে যদি এফর্ট নিবে না তো হার্ট কেরম করে রিকভার করবে পারফিউশন উইল নট ইমপ্রুভ আচ্ছা, এটা একটা ভালো দিক যে অনেকের মধ্যেই যারা দেখছেন তাদেরও মনে হবে যে অনেক ধরনের আমাদের মাথায় চিন্তা ভাবনা থাকে যে আমার এই পেশেন্ট যতটা রেস্ট নেয় ততই হয়তো ভালো, অনেকটা ধকুল গেছে, অপারেশন মানে একটা বড় ধকুল আমরা মনে করি। তো সেই জায়গায় আপনি বলছেন যে যত ধীরে মানে দ্রুত সম্ভব হাঁটাহাঁটি করা একটু স্ট্যান্ডার্ড। আমি বলি রাত্রিবেলা সবাইকে ঘুমাতে হয়, ঠিক আছে? Once you get up, you have your breakfast, maybe you can take half an hour rest. After lunch, maybe you can take 1 hour rest. But practically, immobilization is number one disease. এখন সময় একটা বিরতির, এরপরে মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণে আরো অনেক বিষয় থাকছে, দেখতে থাকুন জি 24 ঘন্টা। আমি এবার একটু ডক্টর কুমারের কাছে আসবো। এই ভালভের ক্ষেত্রে একটা শব্দ শোনা যায়, আমার কাছেও নতুন, হয়তো অনেকের কাছে চেনা, টিএভিআর, এটা কি? টিএভিআর আমরা বলি ট্রান্সক্যাথেটার আওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, মানে ভালভ প্রতিস্থাপন, যেমন আমরা কিডনির ক্ষেত্রে শুনি বা হার্টের ক্ষেত্রেও এখন আমরা শুনি, সেরকম ভালভেরও প্রতিস্থাপন হচ্ছে। ভালভ রিপ্লেসমেন্ট ক্যাথেটার দিয়ে, ক্যাথেটার মাধ্যমে, এটা মানে হলো এটাই ট্রান্সক্যাথেটার আওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। কিভাবে হয় একটু সহজে যদি বলেন। সেটা আমি একটু আগেও বললাম কি আগে ওপেন হার্ট করে পেশেন্টকে পুরনো ভালভ বার করে দেন নতুন ভালভ লাগাতে হতো। তো এখন অনেকগুলো পেশেন্ট খুবই হাই রিস্ক ফর সার্জারি থাকে। মেনি পেশেন্টস আর দেয়ার যেখানে ওনার লাংস প্রবলেম আছে, এইসব পেশেন্টে যদি আপনি ভেন্টিলেট করে অপারেশন করলে পেশেন্ট রিকভারি খুবই অসুবিধাতে হয়ে যায়, দ্রুত অসুস্থ হতে সমস্যা হয়, ডিফিকাল্ট টু গেট দেম আউট ফ্রম ভেন্টিলেশন। সেকেন্ডও যার পেশেন্ট কিডনি প্রবলেম আছে, যার পেশেন্টে অনেকগুলো কোমরবিড কন্ডিশন আছে, 80 ইয়ার্স পেশেন্ট, 90 ইয়ার্স পেশেন্ট, যদি আপনারা ওপেন হার্ট করি দেন রিকভারি চান্সেস আর ভেরি লেস। সো এইসব পেশেন্টের থেকে শুরুয়াত হলো কি না আমরা এখন ওপেন হার্ট সার্জারি করা যাবে না, পেশেন্টের প্রোহিবিটিভ রিস্ক, দেন লেটস ট্রাই আউট দিস ট্রান্সক্যাথেটার আওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। আমরা ক্যাথেটার মাধ্যমে নতুন ভালভ ওখানে লাগিয়ে চলে আসি। সো ইট স্টার্টেড ইন 2003, ফার্স্ট হিউম্যান ট্রান্সক্যাথেটার রিপ্লেসমেন্ট হলো 2003। কোথায়? এখানেই হচ্ছে না, জার্মানিতে হলো। জার্মানিতে, আচ্ছা। And then gradually this technology and this kind of treatment started having commercial use in 2011 by America the FDA বলি আমরা, Food and Drug Administration যেখানে বলি যে they allow the any device or any therapy to be used by anyone, all the hospitals, doctors. And then transcatheter aortic valve শুরু হলো ইন্ডিয়াতে, এটা আসলো 2017. And then we started in Manipal group of hospitals, আগে যে আমরা মেডিকা বলতাম, we started in 2019. And এই যে valveগুলো যে যায়, that they are very small valves which we can take through the groin, femoral artery দিয়ে যাই, and then this যে ছোটো একটু হোল যে তৈরি হয়, that also we can take care not by open surgery, by suture devices, closure devices. So patient will be admitted the same day, patient will be taken to cath lab, and then we do a small puncture, we take the catheter and valve ওখানে deploy করে আমরা চলে আসি। তো essentially those patients who are elderly, মানে এটা একদিনে বা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা में uncomplicated টাওয়ার পেশেন্ট বাড়ি চলে যেতে পারে। আর কিছু কমপ্লিকেশনও হতে পারে, দেন দে নিড টু স্টে অ্যান্ড দেন যার যে করতে হয়। অ্যান্ড দিস থেরাপি ইজ নট ফর এভরিওয়ান, এটা বলা খুবই দরকার। যদি 40 বছরে আমি লাস্ট 3 months আই রিফিউজড 4 পেশেন্টস অফ TAVR, those who were less than 65 years age. আচ্ছা, 65 বছরের বেশি বয়সে তাদের এই ভালভে একটু লাইফ থাকে। আফটার 10 to 15 years you need another replacement. So এই পেশেন্ট যদি এটা one patient who is 70 years 72 years একটা ভালভ লাগিয়ে দিলেন, then maybe 85-90 years his life span, আমরা যে ইন্ডিয়াতে কত লাইফ স্প্যান 72 years লাইফ স্প্যান থাকে, তো any 65 years 68 years 70 years আমরা লাগাই, তো 10 years 15 years we feel that things should be fine. ম্যাক্সিমাম আমরা একটা আর ভালভ লাগাতে পারি পরে। আচ্ছা, আর আপনি তো বলেই দিলেন যে কাদের ক্ষেত্রে প্রয়োজন। একটা বিষয়, যদি ধরুন মানে ভালভের মানে পরিস্থিতি বা কন্ডিশন কতটা খারাপ হলে পরে আপনারা মনে করেন যেটা চেঞ্জের প্রয়োজন? যার আওর্টিক ভালভ
যদি ডিজিজড আছে, ওনার যে সিভিয়ার আউটিক স্টেনোসিস বলি আমরা, ওর ভ্যালভ এরিয়া লেস দেন 1 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেছে, আর যার প্রেসার গ্রেডিয়েন্ট আমরা বলি 64 থেকে বেশি হয়ে গেছে। তাছাড়াও নেই যদি এটা এই দিস ক্রাইটেরিয়া সি ইজ ফুলফিলিং, তাদের পেশেন্টের সিমটম হচ্ছে। অনেকগুলো পেশেন্ট এসিমটোমেটিক থাকে, ভ্যালভ ছোটো হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, ভ্যালভে গ্রেডিয়েন্ট বেড়ে গেছে, কিন্তু পেশেন্ট সিমটম নেই। কম বয়সীদের ক্ষেত্রে কিরকম হয়, যারা ইয়াং পেশেন্ট? নিশ্চয় হয়, ওনার বাইকাসপিড আউলটিক ভালভ থাকলে হতে পারে, রিউম্যাটিক ডিজিজ থাকলে হতে পারে, কিন্তু এখানেই ওপেন হার্ট করতে হয়। ওকে, আমি এই ওপেন হার্টের প্রসঙ্গেই আসি, আমি একটু ডক্টর আরোরার কাছে জানবো। এই যে আমরা অনেকক্ষণ ধরে বাইপাস ওপেন হার্ট নিয়ে যেমন কথা বললাম আপনার সঙ্গে, এই মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এই মিনিমাল শব্দটা কেন এই সার্জারির সঙ্গে যুক্ত, এটা কি? The conventional cardiac surgery, heart surgery, সামনে থেকে করা হয়। আচ্ছা, where we enter the bone in front, তারপরে ভিতর গিয়ে সামনে হার্ট থাকে করতে হয়। সো ইনসিজন ওর সার্জারির জন্য 8 to 10 ইঞ্চেস থাকে, নর্মালি ওটা থাকে। আর মিনিমালের ক্ষেত্রে এখন সার্টেন পেশেন্টসে আমি 6 থেকে 8 সেন্টিমিটারে অপারেশন করতে পারি। ফ্রম ইঞ্চেস ইউনিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কারেক্ট। হ্যাঁ। So the patient is benefited by going home early, বাড়ি তাড়াতাড়ি যেতে পারে, হাঁটা চলা আরও তাড়াতাড়ি করতে পারে, মুখ থেকে খাওয়া আরও তাড়াতাড়ি নিতে পারে, ইউনো, অ্যান্ড পেন ইজ লেস, ব্লিডিং একটু কম, রক্তের দরকার অপারেশনের পরে একটু কমে গেছে এটা নিয়ে। বাট ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি টু সার্টেন পেশেন্ট। সব পেশেন্টকে সার্জারি হওয়া যায় না। আচ্ছা, কিরকম সেরকম পেশেন্ট কিরকম, মানে কম বয়সী বা? বয়স ইজ নট দ্য ক্রাইটেরিয়া, হাউ কমপ্লিকেটেড দ্য ডিজিজ ইজ, কতদিন ধরে পেশেন্টে কষ্ট আছে। পেশেন্ট যদি ইমার্জেন্সিতে এসেছে হসপিটালে, চেস্ট পেন নিয়ে এসেছে, তারপরে তো এটা লাইফ সেভিং সার্জারি হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম ট্রাইং টু ডু কনসেন্ট্রেটিং অন কসমেটিক, তারপরে আমাকে লাইফ সেভিংয়ে বেশি কনসেন্ট্রেট করতে হয়। কোনো কোনো সময় অনেক আর্টারি আছে যে একটু ছোট কেটে ভিজিবল হবে না। সো দ্যাট ক্রাইটেরিয়া উই হ্যাভ টু লিভ ইট টু দ্য ক্লিনিশিয়ান, ইউনো। আমার সার্জনকে জিজ্ঞেস করবেন, স্যার যদি এটা মিনিমালি হতে পারে, না হলে কনভেনশনাল সার্জারি হতে পারে। আই থিঙ্ক বেস্ট রেস্ট উইথ দ্য ক্লিনিশিয়ান অ্যান্ড সার্জন, বিকজ ইউ ওয়ান্ট টু ডু আ কমপ্লিট জব। কমপ্লিট জব ছোট কাটার সবসময় উপর হয়, ইউনো, ইউ হ্যাভ টু ডু আ ফুল জব whether the cut is small or big, because after all heart is a matter of living long, right? আর এখানে এই যে লিভিং লং যখন হয়ে যায় এত কিছু, তো আমাদের লাইফটা আমরা যেভাবে এতদিন ধরে চালিয়েছি সেইভাবে কি চালাতে পারবো আগামী দিনে? ধরুন এক্সারসাইজ করা, ছোটাছুটি করা, দৌড়ঝাঁপ করা, এগুলো কি করা সম্ভব? A good bypass surgery, most of the patients are able to walk 24 to 48 hours surgery পরে। তারপরে in 3 to 4 days time সিঁড়ি ভাঙতে পারে, উপর নিচে he can walk. About 2 months time they are able to go for running, and in 3 months time they can go for jogging and gym activity and taking chest weight, সব কিছু করতে পারে। So and you can go back to complete lifestyle, you know, even you know, getting intimate with your partner and everything. You can continue all the things that were there in the life other than smoking. আর আমার একটা শেষ প্রশ্ন, আমরা যেহেতু ভালভ দিয়েই শুরু করেছিলাম, একটু ভালভ দিয়েই শেষ করব। ভালভ প্রতিস্থাপন হচ্ছে, ভালভ প্রতিস্থাপনের বেনিফিটটা ঠিক কী কী? কারণ একটা যে অঙ্গ বাইরে থেকে আসছে আমার শরীরে, তো এটার বেনিফিট আমি কি পাবো? এই যে আমরা ট্রান্সক্যাথারাল আওরটিক ভালভ রিপ্লেসমেন্ট করি, এভরিথিং হি ক্যান ডু আফটার 1 week, এটাই সবথেকে বড় বেনিফিট। সবথেকে বেশি ভালো আমি দেখেছি sudden improvement in patient symptoms. এখানে পেশেন্টকে আমরা তো ভেন্টিলেশনে দিচ্ছি না, হি ইজ টকিং অ্যান্ড উই আর ডুইং সার্জারি অপারেশন, অ্যান্ড দেন ওয়ান্স উই পুট দি ভ্যালভ, পেশেন্ট সাডেনলি ইউনো ইন cath lab only, হি ইজ লাইং অন বেড, হি সেজ দ্যাট আমি ভালো ফিল করছি, আমার সিমটমগুলো চলে গেল। সো দিস ইজ আ কাইন্ড অফ খুবই ইটস আ মিরাকুলাস থেরাপি ট্রান্সক্যাথারাল ভ্যালভ, অ্যান্ড বেনিফিটস আর হিউজ। আমি অত বললাম যে ছোটো করে বললাম। একদম শেষে দুজনের কাছে একটু জানতে চাইবো, ডক্টর কুমারকে দিয়ে একটু শুরু করি, কি বলবেন সাধারণ মানুষকে এই যে ভালভ নিয়ে এত কথা আমরা বললাম? যদি আপনি ফিল করেন কি আপনি আগে যত হাঁটতে পারছিলেন এখন হাঁটতে পারছেন না, অথবা আপনার শরীরে কত সোয়েলিং হয়ে গেছে,
আর যদি আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, বুকে চাপ লাগছে, then investigate yourself. It could be cardiac problem, valve related problem. And এখন if you are even if you are more than 75, 80, around approaching 85, we have therapy for you in form of transcatheter aortic valve replacement and other devices like clips and all. So these are treatable even in this advanced stage. So ভয় করবেন না, এখন অনেক চিকিৎসা পদ্ধতি আগে এগিয়ে গেছে, and look for these symptoms and see your doctor as early as possible. ডক্টর আরোরা, আপনি যদি কিছু বলেন। So, for all the patients, or all of us are patients, even doctors are patients. এখন একবার বয়স আপনার 40 হয়ে গেছে, for prevention you have to walk every day 40 minutes in the evening, 40 minutes সন্ধ্যাবেলা, number 1. Number 2, annually একটা TMT যেটাকে বলে ট্রেডমিল টেস্ট আর 2D echo, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। যদি আমি রেগুলারলি হাঁটা চলা করি আর অ্যানুয়ালি TMT and 2D echo করি, ভেরি আনলাইকলি যে আমি সাডেনলি হার্ট অ্যাটাক হয়ে প্রবলেমে পড়ে যাব। আচ্ছা, আর এই যে বলা হয় মহিলাদের একটু কম সমস্যা, এটা কি ঠিক? ইয়েস, অ্যাকচুয়ালি মহিলাদের কি হয়, যত পর্যন্ত আপনার পিরিয়ডস থাকছে, দ্যাট মিন্স দে আর ওভুলেটিং, গড ইজ প্রোটেক্টিং উইথ দ্য ইস্ট্রোজেন। ওকে, একবার পেশেন্টের পিরিয়ড স্টপ হয়ে গেছে, ফিমেলদের পিরিয়ড স্টপ হয়ে যেতে, that estrogenic protection or hormonal protection is not there. So all the smoking that these college girls these days do, they are only protected till they are ovulating. Yeah, once they go to menopause, it's very difficult after that. The advantage of men and women starts catching up after the menopause. অনেক ধন্যবাদ ডক্টর দিলীপ কুমার এবং ডক্টর নিকেত আরোরা আমাদের সঙ্গে ছিলেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে। এবং আপনারাও শুনলেন যে কি করণীয় আর কি করণীয় নয়, এটা যেমন আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি চিকিৎসা ক্ষেত্রে কি কি উপায় আছে আর কত আধুনিক উপায়ের মাধ্যমে এই চিকিৎসা করা সম্ভব বা এই রোগ থেকে আপনাকে দূরে রাখা সম্ভব। তো এই সমস্ত কিছু আলোচনা হলো, আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন আশা করি। তো দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।